আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস শুরু করতেছি। আজকে আমরা বেসিক্যালি রসায়নের অত্যন্ত ছোট এবং সহজ এবং বেসিক সম্পর্কে একটা চ্যাপ্টার, সম্পূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পদার্থের অবস্থা, একটা ক্লাসের মাধ্যমে শেষ করব। এখন খেয়াল করে দেখো যে এই যে চ্যাপ্টারটা তুমি দেখতেছো, এই চ্যাপ্টারটা বেসিক্যালি পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে আমাদেরকে এক্সপ্লেইন করছে বা আমাদেরকে জানানো হয়েছে এখানে। এবং তোমরা জানো যে পদার্থের তিনটা অবস্থা সম্পর্কে এখানে বলা আছে, সেটা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। কিন্তু আমরা এই চ্যাপ্টারে আরো দুইটা নতুন অবস্থা সম্পর্কে শিখব। সেই দুইটা নতুন অবস্থা তুমি তোমার পদার্থের এই অবস্থায় চ্যাপ্টারটাতে একটা এক্সট্রা এডিশন হিসেবে রাখতে পারো, যে একটা এক্সট্রা নলেজ, যেটা আমি মনে করি যে সবারই জানা উচিত। তো চলো আস্তে ধীরে শুরু করি, ঠিক আছে? এখন দেখো, পদার্থের অবস্থা নিয়ে যখন আমি কথা বলতে চাবো, তার আগে আমাকে সবার আগে বুঝতে হবে যে পদার্থ জিনিসটা কি। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্যার পদার্থ কি, তখন তুমি খুব সুন্দরভাবে বলবা ছোটবেলার যে জ্ঞান, সেই জ্ঞান থেকে তুমি আমাকে বলবা যে স্যার পদার্থ হচ্ছে এমন কিছু যার ভর এবং আয়তন আছে, তাই না? তাহলে এইখানে তুমি পদার্থের সিম্পল ডেফিনিশন যেটা সেটা তুমি বলতে পারতেছো যে পদার্থ হচ্ছে এমন কিছু যার কি আছে, যার ভর ও আয়তন আছে, রাইট? তাহলে আমি এখানে লিখতেছি যার ভর ও বা যার ভর আছে এবং জায়গা দখল করে, এটা আরো সুন্দর কথা। যার ভর আছে এবং সে একটা জায়গা দখল করবে, জায়গা দখল করে, রাইট? এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে, আমরা তো পদার্থের এই ভর, জায়গা দখল করা, এই সকল জিনিস নিয়ে ডিল করি না। এগুলো ডিল করা হচ্ছে কোথা দিয়ে? এগুলো হচ্ছে ফিজিক্সে ডিল করা হয়। আমরা পদার্থের কি নিয়ে ডিল করি? আমরা দেখার চেষ্টা করি যে একটা পদার্থ আসলে কি দিয়ে তৈরি, সেটা দেখার চেষ্টা করি। এখন একটা পদার্থ কি দিয়ে তৈরি সেটা যদি বুঝাইতে যাই, সহজ কথায় মনে রাখবা, একটা পদার্থ অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে ধরো আমি এখানে র্যান্ডমলি অনেকগুলো কণা আঁকতেছি, হ্যাঁ, অসংখ্য ছোট ছোট কণা দ্বারা গঠিত। এবং তার মধ্যে যদি জাস্ট আমি দুইটা কণা নেই, সেই দুইটা কণার মধ্যে কিছু আকর্ষণ বল কাজ করে। কি কাজ করে? আকর্ষণ বল কাজ করে। এই যে আকর্ষণ বলটা কাজ করতেছে, এই আকর্ষণ বলটাকে আমরা বলি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। এটা একটু তোমাদের নোট ডাউন করতে হবে, এবং এইটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আন্তঃকণা আকর্ষণ বল, সিম্পল কথা। দুইটা কণা, তাদের পরস্পরের মধ্যে কিছু আকর্ষণ বল বা কিছু আকর্ষণ ফিল করে, এবং এই বলটাকে আমরা বলতেছি আন্তঃকণা আকর্ষণ বল, ঠিক আছে? আচ্ছা, তাহলে পদার্থ সম্পর্কে আরেকটা কথা আমরা এখানে জানলাম। সেটা কি? সেটা হচ্ছে যে পদার্থ হচ্ছে এমন কিছু যা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, রাইট? এইটা আমরা দেখলাম। তো এগুলো হচ্ছে পদার্থ সম্পর্কে টুকটাক বেসিক কথাবার্তা। এখন আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারের মেইন পার্টে আসবো, সেটা হচ্ছে পদার্থের অবস্থা সম্পর্কে একটু দেখব। ওই যে বললাম পদার্থের টোটাল 5টা অবস্থা আমি বলবো, তো এই 5টা অবস্থা আসো আমরা একটু সুন্দর মতো ডিফাইন করে দেই। এবং এই ডিফাইন করার জন্য আগে তোমাদের 5টা সেগমেন্ট আমার একটু আঁকা লাগবে, একটু ক্রিয়েট করা লাগবে। এই ধরো 5টা সেগমেন্ট আমি একটু ক্রিয়েট করি, তোমরাও একটু সুন্দর মতো এই চ্যাপ্টারটা আমি যেভাবে বলতেছি এটা নোট করে ফেলো, হ্যাঁ? ধরো এইখান থেকে এই একটা, তারপর এই আরেকটা, তারপর এই আরেকটা, এই কয়েকটা, তাই তো? এই 5টা ঘর হইলেই হবে, 1 2 3 4 5, 5টা ঘর হইলেই হবে। এখন আমার সাথে সাথে সুন্দর মতো নোট ডাউন করা যায়। প্রথম অবস্থা যেটা, বা আগে নর্মাল গুলো তোমাদেরকে একটু বলে নিই, তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে পদার্থের একটা অবস্থা তুমি পাবা হচ্ছে কঠিন,
আরেকটা অবস্থা তুমি পাবো হচ্ছে তরল, আরেকটা অবস্থা তুমি পাবো হচ্ছে গ্যাসীয়। গ্যাসীয়র পরে তুমি যে অবস্থাটা পাবা সেটা হচ্ছে প্লাজমা। আর কঠিনের আগে তুমি যে অবস্থা পাবা সেটা হচ্ছে বিইসি। আচ্ছা, এখন এই বিইসি এটা হচ্ছে শর্ট ফর্ম লিখছি, ফুল ফর্মটা কি স্যার? ফুল ফর্মটা হচ্ছে এই যে দেখো, ফুল ফর্মটা হচ্ছে বোসন আইনস্টাইন কনডেনসেট। এটার নামটা হচ্ছে অনেকটা এমন, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। পদার্থ যেমন অনেক কণা দ্বারা গঠিত, তাই তো? সেই কণাগুলোর মধ্যে এক টাইপের কণার নাম হচ্ছে বোসন কণা, ঠিক আছে? তো আমরা সেখানে ওই কণা নিয়ে ডিল করব। তাহলে এখন কথা হচ্ছে বোসন কণার ডেফিনিশনটা কি, বা বোসন কণা বলতে আসলে কি বোঝায় সেটা একটু এক্সপ্লেন করে আসো। যখন পদার্থের বোসন কণাগুলোকে, মনোযোগ দিও, হ্যাঁ, বোসন কণাগুলোকে পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, তখন তুমি পদার্থের এই বিইসি ফর্ম বা বিইসি অবস্থা দেখতে পারবে। এখন বলতে পারো স্যার পরম শূন্য তাপমাত্রাটা কি? পরম শূন্য তাপমাত্রাটা হচ্ছে এইটা, 0°C, অথবা সেটা হচ্ছে -273 কেলভিন। কথা বুঝছো? এইটাকে আমরা কি বলতেছি? এইটাকে আমরা বলতেছি পরম শূন্য তাপমাত্রা। তার মানে একটা পদার্থের বোসন কণাগুলোকে তোমাকে কি করতে হবে, যে এইটাকে পরম শূন্য টেম্পারেচারে নিয়ে যেতে হবে, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। যখন তুমি নিয়ে যাবা তখন পদার্থের যে অবস্থাটা দেখতে পারবা সেই অবস্থাকে আমরা বলতেছি বোসন আইনস্টাইন কনডেনসেট। এখন বলতে পারো স্যার এটার ব্যবহার কোথায়? এটার ব্যবহার অনেক জায়গাতে হয়, বাট তোমাদের লেভেলে অতটা ইম্পর্টেন্স নাই, বাট তারপর আমি বলে দিই, এটা মাথায় রাখবা যে এটার ব্যবহার বেসিক্যালি আলট্রা প্রিসাইসিং মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আলট্রা প্রিসাইসিং মেজারমেন্ট এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটার ব্যবহার এই জায়গাতে হয়, ঠিক আছে? এটার ব্যবহার এই জায়গাতে হয়। এখন কথা হচ্ছে এটার একটা ব্যবহারের উদাহরণ বলেন স্যার। যেমন ধরো মাটির নিচে খনিজ সম্পদ আইডেন্টিফিকেশনের জন্য বিইসির এই মানে বোসন আইনস্টাইন কনডেনসেট ইউজ করে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে পৃথিবীর যে মহাকর্ষীয় অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা এক্স্যাক্টলি প্রিসাইসলি নির্ণয় করার জন্য এই বিইসি ইউজ করা হয়, ঠিক আছে? তো আরো অনেক ব্যাখ্যা আছে, তোমরা জাস্ট একটু যদি এখন জাস্ট গুগল করো, তারপর হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস, এইটা এই বিভিন্ন যেই যন্ত্রপাতি আছে সেখানে ব্যবহার করা হয় হচ্ছে বিইসি ফর্মটা, মানে পদার্থের বিইসি স্টেটটা অনেক জায়গাতে ব্যবহার করা হয়। হয়তোবা তোমরা রেগুলারলি এটা দেখবা না, কারণ রেগুলারলি হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় দেখা হয়, বাট ওইটাও যে এক্সিস্ট করে এটা জাস্ট আমার টার্গেটটা হচ্ছে তোমাদেরকে জানানো। তোমরা জাস্ট জানো, তোমাদের নলেজ লেভেলটা ওই পর্যায়ে রাখো। এরপর হচ্ছে তোমরা জাস্ট এটা গুগল করো বিইসি সম্পর্কে, যে হোয়াট ইজ বিইসি, দেখবা অনেক আর্টিকেল আছে, সেখান থেকে তুমি পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবা, যেটা একটা নর্মাল স্টুডেন্ট জানতো না, বাট তুমি জানবা। আমার টার্গেট হচ্ছে ওইটি। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। এবার দেখো কঠিন অবস্থাতে আসতেছি, এটা খুব সহজ জিনিস। কঠিন অবস্থা বুঝতেই পারতেছ, যে তাহলে এইটা বলতে পারি একদম অত্যন্ত ঠান্ডা অবস্থা, সেটাকে যদি একটু তুমি রুম টেম্পারেচারে নিয়ে আসো তাহলে বেসিক্যালি এটা কঠিন অবস্থা হয়ে যায়। কঠিনকে আবার একটুখানি তাপ দিলে তুমি পাবা তরল, তরলকে আবার একটুখানি তাপ দিলে তুমি পাবা গ্যাসীয়, আর গ্যাসীয়কে মানে একদম এক্সেসিভ লেভেলে যখন তাপ দিবা তখন সেটা হয়ে যাবে প্লাজমা। এবং সেই টেম্পারেচারটা কত, কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আমি জানি না কত, বাট হইতে পারে। তাহলে পদার্থের প্লাজমা অবস্থাও আছে। আসো একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করি।
যখন তোমাকে সলিড ফেজের কথা বলা হবে তখন তোমার এখান থেকে কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে স্যার একটু মনে রাখতে হবে। সে কয়েকটা জিনিস কি কি? সে কয়েকটা জিনিস হচ্ছে, কঠিন পদার্থের প্রথম পয়েন্টটা যেটা তোমাকে মাথায় রাখতে হবে, নির্দিষ্ট নির্দিষ্ট ভর, আকার ও কি আছে, আয়তন আছে। আয়তন বিদ্যমান, এটা হচ্ছে ওর প্রথম পয়েন্ট। এগুলো কিন্তু যা বলতেছি তোমার বইয়ে আছে, বাট আমি একটু সুন্দরভাবে সাজায় দিচ্ছি। সেটা হচ্ছে এইভাবে করে পয়েন্ট আকারে পড়বা, তাহলে মনে থাকবে। সেটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কঠিন পদার্থ, এই যে দেখো যেমন এটা একটা কঠিন পদার্থ, কণাগুলো খুব কাছাকাছি আছে। তো যখন কণাগুলো খুব কাছাকাছি থাকে তার মানে অবশ্যই অবশ্যই আন্তঃকণা আকর্ষণ বলটা এখানে সবচেয়ে বেশি। তাহলে এখানে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল সর্বোচ্চ। এখানে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। এই পয়েন্টটা তোমাকে জানতে হবে। তারপরে যদি আসলে পরের পয়েন্টে, সেটা হচ্ছে চাপে। কঠিন পদার্থকে তুমি যদি নর্মালি চাপ দাও, ওইটাকে তুমি কিন্তু সংকুচিত করতে পারবা না। তাহলে চাপে এরা সংকুচিত হয় না। তাহলে চাপে এরা সংকুচিত হয় না। চাপে এরা কি হবে না? সংকুচিত হবে না। কিন্তু যদি তুমি তাপমাত্রা দাও, মানে তুমি যদি তাপ প্রয়োগ করো, তাহলে আয়তন অল্প পরিমাণে বাড়বে। বুঝছো? চাপে এরা সংকুচিত হবে না, কিন্তু তাপমাত্রা প্রয়োগে আয়তন অল্প বাড়ে, মানে খুবই অল্প বাড়ে না যে তা না, বাট বাড়ে, খুবই অল্প পরিমাণে বাড়ে। এই হচ্ছে তোমার কঠিন সম্পর্কে, কঠিন পদার্থ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এগুলো তোমার পরীক্ষাতে আসবে, দেখবা। ঠিক আছে? তো যখন জিজ্ঞেস করবে কঠিন পদার্থ সম্পর্কে তুমি একটু ব্যাখ্যা করো, তখন তুমি বলবা কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, আকার আছে, আয়তন আছে। আচ্ছা, আন্তঃকণা আকর্ষণ বল এখানে সবচেয়ে বেশি, এই কারণে কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং আকারটা হয় অনেকটা এরকম। আচ্ছা, তরল কি? তাহলে তরলে যদি আসো তাহলে এইগুলো বলে দিবা। এখন কথা হচ্ছে তরলে আসলে তখন ব্যাখ্যাটা কি হবে? তখন ব্যাখ্যাটা হবে অনেকটা এরকম। আসো, তরলে যখন আসবা তখন ব্যাখ্যাটা হবে অনেকটা এরকম। সেটা হচ্ছে যখন তোমাকে তরলের কথা বলবে, তাহলে তরলে কি আছে? নির্দিষ্ট ভর তো অবশ্যই থাকবে, নির্দিষ্ট ভর আছে, ভর থাকবে। ঠিক আছে? ভর ও আয়তন এর আছে। কি আছে? আয়তন আছে, কিন্তু একটা জিনিস নাই, কিন্তু আকার নাই। এইটা মাথায় রেখো। কি নাই? আকার নাই। আকার, তার মানে আকার নেই মানে কি? যে কোনো তরল পদার্থকে তুমি চাইলে যে কোনো পাত্রে রাখতে পারবা এবং সেই তরল পদার্থটা সেই পাত্রেরই আকার ধারণ করবে। এই কারণে ওর নির্দিষ্ট কি নেই? আকার নাই। এবার যদি আমি আন্তঃকণা আকর্ষণ বলের ক্ষেত্রে আসি, তাহলে ওর ক্ষেত্রে তো সবচেয়ে বেশি। তাহলে তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থ থেকে কম, সহজ কথা। তাহলে এখানে লিখবো যে আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল কঠিন হতে কম। কঠিন হতে কম, তাহলে আকর্ষণ বল কম হইলে কণাগুলো দূরে দূরে অবস্থান করবে। আচ্ছা, এগুলো একটু লেখো, তারপরে আমি আস্তে আস্তে সবকিছু তোমাকে সুন্দর মতো বুঝাই দিব। সেটা হচ্ছে এর পরের পয়েন্টটা হচ্ছে চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায় না, তবে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে। হ্যাঁ, তাহলে এইখানেও সেম, এইখানে চাপ প্রয়োগে, তাহলে ওর চাপ প্রয়োগে কি বাড়ে না?
আয়তন বাড়ে না নাকি কমে না? আয়তন কমে না, কমে না। তবে তবে তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে কি হইতেছে? আয়তন বাড়ে এখানে। তাহলে এটা কি বলতে পারো? কঠিন পদার্থেও এটা হইতেছে, তরল পদার্থেও এটা হচ্ছে। এখন কথা হচ্ছে তাহলে কোনটায় কম কোনটায় বেশি? মনে রাখবা, তরলের আয়তনটা তাপমাত্রা বাড়াইলে কঠিন পদার্থ থেকে বাড়বে বেশি। তার মানে কঠিন পদার্থে আয়তনটা যতটুকু বাড়বে, তরলের তাপমাত্রা বাড়াইলে আর একটু বেশি বাড়বে, হালকা বেশি, খুব বেশি বড় না, বাট হালকা বেশি। আশা করি তোমাকে এটা বুঝাইতে পারছি। এরপরে তোমাকে গ্যাসীয় পদার্থ সম্পর্কে একটু দেখতে হবে। এখন দেখো, গ্যাসীয় পদার্থ সম্পর্কে যখন তুমি জানতে চাবা, তখন তোমাকে খুব সুন্দরভাবে পড়তে হবে। সেটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট ভর আছে, কিন্তু আকার ও আয়তন নাই, আকার ও আয়তন নাই। ঠিক আছে, ওকে। তারপরে আন্তঃকণা আকর্ষণ বলের ক্ষেত্রে যদি আসো, সবচেয়ে কম আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম এখানে। তাহলে কঠিনে সবচেয়ে বেশি, তরলে একটু মিডিয়াম, আর গ্যাসীয়তে একেবারেই কম। এই কারণে কণাগুলো দেখবা অনেক অনেক দূরে অবস্থান করে। একটু পরে চিত্র দেখাই দিব, সমস্যা নেই, আগে লেখো, আগে লেখো। তাহলে এই হচ্ছে ব্যাপার, সবচেয়ে কম। তারপরে এইখানে দেখো, চাপ প্রয়োগে আয়তন কমে কমে নেই, এখানেও আয়তন কমে নাই, কিন্তু এইখানে চাপ প্রয়োগে তুমি যদি ওকে চাপ প্রয়োগ করো, তাহলে চাপ প্রয়োগে আয়তন অতি মাত্রায় সংকোচনশীল। আবার তাপ প্রয়োগেও আয়তন অতিমাত্রায় প্রসারণশীল। এই পয়েন্টগুলো সুন্দর মতো নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে? কারণ এগুলো এমসিকিউতে আসবে। এবার আসো, দেখো এগুলো বইয়ে আছে। আবার দেখো প্লাজমা, এটা আবার বইয়ে নেই। তো এটা সম্পর্কে কি কি বলতে হবে স্যার? এটা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে গ্যাস, বাট এটা সম্পর্কে প্রথম কথা সেটা হচ্ছে এটি হচ্ছে উচ্চ মাত্রায়, উচ্চ তাপমাত্রায়, এই উচ্চ তাপমাত্রায় লিখি, উচ্চ তাপমাত্রার আয়নিত গ্যাস। তার মানে নর্মালি তুমি দেখো যেটা, যে আমাদের আশেপাশে কিন্তু গ্যাস দিয়ে ভরা। বায়ুতে অক্সিজেন গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, আছে না? অনেক ধরনের গ্যাস আছে, কিন্তু ওগুলো কি কোনো বিহেভ করতেছে, কারোর সাথে বিক্রিয়া করতেছে? করতেছে না। কিন্তু প্লাজমা হচ্ছে এমন একটা অবস্থা, যেই অবস্থাতে গ্যাসগুলো থেকে ইলেকট্রন আলাদা করে ফেলা হয়, গ্যাসগুলো থেকে ইলেকট্রনগুলোকে আলাদা করে ফেলা হয়। ঠিক আছে, যখন ইলেকট্রনগুলোকে আলাদা করে ফেলা হয়, তখন এই মুক্ত ইলেকট্রনগুলো আর গ্যাসের যে পরমাণুর যে নিউক্লিয়াসটা, এরা মুক্তভাবে অবাধে চলাচল করে। আর যখন চলাচল করে, তখন ওই অবস্থাটাকে আমরা বলি প্লাজমা। ওই অবস্থাটাকে আমরা বলি প্লাজমা। এই কারণে বললাম যে গ্যাস তো নর্মাল গ্যাস, এই গ্যাসটাকেই তুমি যখন আয়নিত করে ফেলবা, মানে এর থেকে ইলেকট্রন ছুটায় ফেলবা, এত তাপমাত্রা দিছো, অনেক বেশি তাপমাত্রা, বেসিক্যালি অনেক বেশি তাপমাত্রা, যখন তুমি এটা দিবা, তখন এই প্লাজমা অবস্থাটা দেখতে পারবা। প্লাজমা অবস্থার কিছু এক্সাম্পল যদি দেই, তাহলে দেখবা আমাদের আশেপাশে অনেক প্লাজমা অবস্থা, প্লাজমার এক্সাম্পল হিসেবে দেখা যায়। যেমন সবচেয়ে কমন প্লাজমার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের আশেপাশে যে নিয়ন লাইটগুলো আছে, এই নিয়ন লাইটগুলো
প্লাজমার উদাহরণ। তারপরে তুমি খুব সুন্দরভাবে একটু গুগলে যদি সার্চ করো প্লাজমা বল, তাহলে সেটাও দেখতে পারবা। আবার তুমি যদি খেয়াল করো ওই যে বজ্রপাত লাইটনিং যখন হয় তখন কি যে আলোটা আসে, লাইটনিং এর যে আলোটা আসে সেটাও হচ্ছে প্লাজমা অবস্থার ফল। তারপরে তুমি যদি অরোরার কথা চিন্তা করো, তাহলে এগুলো সবই হচ্ছে প্লাজমার উদাহরণ, সবই প্লাজমার উদাহরণ। যদি কোনো সময় পাই, এক্সট্রা যদি জানার ইচ্ছা থাকে, তখন এইটাকে আরো কিছু ব্যাখ্যা করা যাবে, সমস্যা নেই। এখন আপাতত এগুলো একটু জেনে নাও। যেমন দেখো, আমি তোমাকে যদি বলি, তোমাকে যদি জাস্ট দেখাই যে আসলে প্লাজমা বলটা দেখতে কেমন বা নিয়ন লাইটটা দেখতে কেমন, তাহলে তুমি একটু গুগলে যাবা, এখানে যাবা, তারপর তুমি এখানে সার্চ করবা, সিম্পলি সার্চ করবা কি প্লাজমা বল। এই যে প্লাজমা বল সার্চ করলা, দেখো প্রচুর এই যে দেখো এইটা একটা প্লাজমা বল, এইটা একটা প্লাজমা বল। এগুলো হচ্ছে পদার্থের প্লাজমা অবস্থার সৃষ্টি করে। এই যে এইটা, হ্যাঁ ধরো এটা দেখতে সুন্দর লাগতেছে, এই যে লাইট গুলো যে বের হইতেছে না, এগুলোই হচ্ছে প্লাজমা। এবং দেখো দেখতে মাঝখানে আকারটা কেমন, অনেক গোলাকার না, এই কারণে এটাকে বলে প্লাজমা বল। তো এটাকে আমি জাস্ট একটু তোমাদেরকে করে সুন্দর মতো ক্রপ করে একটু দেখাই দিই। এগুলো তোমরা বাসায় এক্সট্রা স্টাডি করো, এগুলো যে একবারে জানাই লাগবে তা না, বাট জানা থাকলে ভালো। তাহলে এই যে এইটা যেটা দেখতেছো, এটা হচ্ছে তোমার কি নিয়ন লাইট, এখানে রাখলাম, সরি এটা প্লাজমার পরে এরপরে তুমি যদি আবার আসো এখানে এবার সার্চ করো, যে কি সার্চ করবা, নিয়ন লাইটস, এই যে সার্চ করবা, এই যে নিয়ন লাইট, এই যেগুলো যা দেখতেছো আশেপাশে দেখা যায় না, এই যে নিয়ন লাইট, এই লাইট গুলোই বেসিক্যালি হচ্ছে প্লাজমা অবস্থা থেকে বানানো হয়েছে। তাহলে কি করবা, যে কোনো একটা লাইট নাও, মনে করো এই যে এই লাইট, এইটাকে সুন্দর মতো একটু রেখে দিই তোমাদের জানার স্বার্থে, হ্যাঁ আমাদের জানার স্বার্থে, এগুলো তোমাদের কাজে লাগবে, বুঝছো? এই নলেজগুলো তোমাদের জানা থাকা উচিত। মনে করো এই যে ছোট করে ফেলছি, তাহলে এইটা মনে করো নিয়ন লাইট, হ্যাঁ এটা নিয়ন লাইট। আর কি অরোরাটা একটু দেখাই দিই। অরোরা এটা হচ্ছে পৃথিবীর একটা খুবই সুন্দর, এই যে অরোরা, সুন্দর মতো সার্চ করবা। এই যে দেখো উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চলে এগুলো সবচেয়ে বেশি দেখা যায়। এই যে আকাশগুলো দেখতে অনেক রঙিন লাগে না, হ্যাঁ এই যে রঙিন যে লাগে, এগুলোই বেসিক্যালি অরোরা, এবং এগুলো প্লাজমা অবস্থারই সৃষ্টি করে, প্লাজমা অবস্থা থেকেই বেসিক্যালি এগুলো আসছে। ঠিক আছে, তাহলে ধরো অরোরা কই থেকে কি করব, ধরো এখান থেকে একটা ছোট্ট পোর্শন কেটে দিই। ঠিক আছে, এই যে আকাশের যে অবস্থাটুকু দেখতেছো, এই অবস্থাটুকু হচ্ছে অরোরা। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাগুলো যেগুলো দেখতেছো, এগুলো কিন্তু তোমাদের জানা থাকা উচিত, এবং এই কারণেই এই যেখানে সুন্দর মতো ইনসার্ট করে দিলাম। হ্যাঁ, পরবর্তীতে দেখে নিও। তাহলে বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার প্লাজমা, এটা হচ্ছে তোমার প্লাজমা বল। এটা কি, এটা হচ্ছে তোমার নিয়ন লাইট। আচ্ছা, এইটা হচ্ছে অরোরা। ঠিক আছে, এগুলো নিয়ে তোমরা একটু স্টাডি করে দেখবা, অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু। আমি জাস্ট তোমাদের জ্ঞানটাকে একটু বাড়াই দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বাট আমাদের পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট, এই কঠিন তরল গ্যাস এগুলো পড়লেই হবে, ওগুলো এক্সট্রা নলেজ। ঠিক আছে, আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এবার দেখো, এবার হচ্ছে আমরা যদি পরের পার্টে যাই, এই যে এখানে কণার গতিতত্ত্ব, এই জিনিসটা তোমার পরীক্ষার খ মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এটা তোমার খ মার্কসের জন্য আসবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অনুধাবনের জন্য এটা ইম্পর্টেন্ট। কি বলছে এখানে, যখন তুমি একটা পদার্থ নিবা, ধরো আমি একটা পদার্থ আঁকতেছি, এই একটা পদার্থ, এখন এই পদার্থের মধ্যে অসংখ্য কণা আছে, এবং কণাগুলো যখন খুব কাছাকাছি থাকে, বুঝছো, কণাগুলো যখন খুব কাছাকাছি থাকে, তখন এই অবস্থাটাকে আমরা বলি কঠিন অবস্থা। কথা বুঝছো, এই অবস্থাটাকে আমরা কি বলি, কঠিন অবস্থা। তাহলে এটা হচ্ছে পদার্থের সলিড ফেজ, সলিড।
এই অবস্থাটা সলিড। যখন যখন এই অবস্থাটাকে যখন এই অবস্থাটাকে তুমি কি করবা, তাপ দিবা, তখন এখানে তাপ দিবা, তুমি হিট যখন দিবা তখন এখানে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? ধরো তুমি হিট দিলা, হিট দিলে যেটা ঘটে সেটা হচ্ছে এই যে হিটের চিহ্ন হচ্ছে এটা। ধরো তুমি হিট দিলা, হিট দিলে যেটা ঘটবে, কণাগুলোর মধ্যে গতিশক্তি সঞ্চালিত হবে। মানে কণাগুলো এইখানে, মানে একটা কণা আরেকটা কণা খুব কাছাকাছি আছে, তো এই কারণে এটার গতিশক্তিটা মিনিমাম। বাট যখন তুমি এখানে এক্সট্রা করে হিট দিচ্ছ, এনার্জি দিচ্ছ, তখন এই কণাগুলো তার নিজের জায়গা থেকে কাঁপতে থাকবে, গতিশীল হওয়ার চেষ্টা করবে। যখন গতিশীল হওয়ার চেষ্টা করবে, আর তুমি যখন এই গতিশীল হওয়ার জন্য এনাফ পরিমাণে টেম্পারেচার এখানে দিয়ে দিবা, তখন দেখা যাবে কি এই কণাগুলো আর কাছাকাছি থাকবে না। এই কণাগুলো যখন কাছাকাছি না থাকবে, তখন কোন অবস্থা দেখবা? তখন যে অবস্থাটা দেখবা সেটাই হচ্ছে তরল অবস্থা। সেটাই হচ্ছে কোন অবস্থা? তরল অবস্থা। যদি তরল অবস্থা হয়, তাহলে তরল অবস্থার কণাগুলো কিভাবে থাকবে? কণাগুলো থাকবে দেখবে একটু দূরে দূরে, এই যে এখানে 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 একটু দূরে দূরে। তাহলে দেখো যে আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃকণা দূরত্বটা কি বেড়ে গেল না? এখানে কণাগুলো খুব কাছাকাছি ছিল, আর এখানে কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করতেছে। তাহলে এইখানে যে ফেজটা তুমি দেখবা, এটা হচ্ছে তোমার লিকুইড ফেজ। এটা হচ্ছে তোমার লিকুইড ফেজ, ঠিক আছে? আবার যখন তুমি এটাকে আরেকটু তাপ দিবা, বুঝো, যখন তুমি এটাকে আরেকটুখানি তাপ দিবা, তখন এখানে কি ঘটবে? কণাগুলো আরো দূরে চলে যাবে। কণাগুলো কি হবে? আরো দূরে চলে যাবে না? ধরো এই যে এখানে আমি রাখলাম, এখন কণাগুলো তুমি দেখবা কি, এখন কণাগুলো দেখবা যে এখানে একটা কণা এখানে, তো আরেকটা কণা এখানে, একটা কণা এখানে, তো একটা কণা এখানে, ধরো আর একটু মাঝখানে একটা কণা দিয়ে দিলাম। এখন কি কণাগুলো এমন দূরত্বে আছে যে দূরত্বে তাদের আকর্ষণ বল সবচেয়ে কম। তাহলে এই ফেজটাকে আমরা তখন বলি যে এই যে ফেজটা, তখন এইটাকে আমরা বলি গ্যাস। এটাকে আমরা বলি কি? গ্যাস। তাহলে আলটিমেটলি কিসের উপর ভিত্তি করে আমি পদার্থের অবস্থাগুলোকে ডিফাইন করলাম বা ব্যাখ্যা করলাম? এখানে কণাগুলোর গতিশক্তি এবং কম্পন শক্তির উপর ভিত্তি করে আমি কি করলাম? পদার্থের কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয় অবস্থা তোমাদেরকে ব্যাখ্যা করলাম। এখানে সেই কথাটাই বলা আছে। দেখো যে সকল কণাই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সকল কণাই, আচ্ছা সকল কণাই না, এখানে হচ্ছে সকল পদার্থ হবে, এখানে হচ্ছে সকল পদার্থ হবে। হ্যাঁ, তাহলে এখানে সকল পদার্থ হবে। এটা সুন্দর মতো একটু নোট ডাউন করে নাও, আমি একটু লিখে দিই। তাহলে এইটা হচ্ছে সকল পদার্থই। হ্যাঁ, সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা বলি আন্তঃকণা আকর্ষণ বল। আবার এই কণাগুলোর গতিশক্তিও বিদ্যমান। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দিয়ে পদার্থের যে অবস্থা আমি তোমাকে ব্যাখ্যা করলাম, এইটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে কোন দুইটা জিনিস? আমি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি ও গতিশক্তি, এই দুইটা টপিক বা এই দুইটা বেসিকের উপরে ভিত্তি করে আমি তোমাকে পদার্থের যে তিনটা অবস্থা বুঝাই দিলাম, এইটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে এইখানে এই যে সলিড ফেজে, হ্যাঁ, এই যে সলিড ফেজটা দেখতেছো, এই সলিড ফেজে কি আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বোচ্চ না? সর্বোচ্চ, যেটা আমরা আগেই দেখে আসছি, কঠিনের সর্বোচ্চই হয়। আর এটা সম্পর্কে আরেকটা কথা হচ্ছে কণাগুলোর গতিশক্তি মানে সর্বনিম্ন না, মানে সবচেয়ে কম, এই কারণেই কাছাকাছি আছে, তাই তো? এই কারণেই কাছাকাছি আছে। যখন তুমি লিকুইডের কাছে যাবা, লিকুইডের কাছে গেলে আন্তঃকণা আকর্ষণ শক্তি মডারেট বা মিডিয়াম বলা যায়। আন্তঃকণা আকর্ষণ শক্তি মধ্যম ক্যাটাগরি, তাই তো? আবার এটার এই যে কণাগুলোর গতিশক্তি,
কঠিন পদার্থ থেকে বেশি না? বেশি, তাই তো? আবার যখন তুমি গ্যাসে আসতেছো, গ্যাসে হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বনিম্ন না? সবচেয়ে কম, এই কারণেই সবচেয়ে দূরে আছে, সর্বনিম্ন। আর গতিশক্তি, এখানে গতিশক্তি সর্বোচ্চ, তাই তো? এই যে টার্মগুলো, এগুলোই তোমার বইতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তুমি যদি জাস্ট এখন একটুখানি রিডিং পড়ো, দেখবা পুরো জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। এখন এখান থেকে কি আসতে পারে? এটা সাধারণত, এটা একদম সিম্পলি তোমার অনুধাবনের জন্য আসবে। এটা তুমি পড়বা হচ্ছে অনুধাবনমূলক। তোমার কোয়েশ্চেনে বলবে কণার গতিতত্ত্ব বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। তখন তোমাকে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার? সহজ জিনিস। এবার আসো, এবার আমরা যেটা দেখবো সেটা একটা খুব সুন্দর একটা প্রক্রিয়া বা প্রসেস। একটা হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। ব্যাপন জিনিসটা কি দেখো, এখানে কিছু এক্সাম্পল রাখছি, বাট আমি আগে পড়ি, সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। সংজ্ঞাটা আমাদের এখান থেকে আসবে। সেটা হচ্ছে কঠিন তরল বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই ব্যাপন বলে। তাহলে দেখো, এই যে এটা তরল মাধ্যম, এই তরল মাধ্যমে তুমি কি করলা? এক ফোঁটা রং ঢাললা। তো এক ফোঁটা রং ঢালার পরে তুমি দেখলা যে ফার্স্টে তোমার পানি কালারটা ছিল সাদা, রং দেওয়ার পরে খুব সুন্দর মতো এই রংটা পুরো পানিতে যে ছড়ায় গেল না, এই ছড়ায় যাওয়ার প্রসেসটাই হচ্ছে তোমার ব্যাপন। এই ছড়ায় যাওয়ার প্রসেসটাই হচ্ছে স্যার ব্যাপন। কথা বুঝাইতে পারলাম? এটা হচ্ছে ব্যাপন। আরেকটা ব্যাপনের উদাহরণ এখানে আমি একটু দিয়ে রাখছি। দেখো, যে মনে করো তোমার বাসায় কাঁঠাল আনা হয়েছে, গ্রীষ্মকালীন ফল। এই কাঁঠালটা যখন আনবা, তো এই কাঁঠালটা রেখে দেওয়ার পর তুমি দেখবা যে কাঁঠালের গন্ধটা পুরো সারা ঘরে, তোমার পুরো ফ্ল্যাট জুড়ে কি মোহ 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 করে যাবে না? আবার তুমি এভাবেও চিন্তা করতে পারো যে তুমি যখন পারফিউম ইউজ করো, সেই পারফিউমটা যদি খুব হাইলি কনসেন্ট্রেটেড হয়, মানে একটু পাওয়ারফুল হয়, তাহলে দেখবা এই রুমে পারফিউম ইউজ করলে সারা রুমে পারফিউমের গন্ধটা পাওয়া যাচ্ছে। এই যে পারফিউমের কণাগুলো সুন্দর মতো পুরো রুম জুড়ে ছড়ায় যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, কোনো ধরনের বাইরে থেকে কোনো ধরনের কোনো কি লাগতেছে না, হেল্প লাগতেছে না। এই ছড়ায় পড়ার প্রক্রিয়াটাকে আমরা বলি ব্যাপন। তাই দেখো, এবং এই প্রক্রিয়াটা সবসময় কোন দিক থেকে কোন দিক হয়? উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে হয়। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার মনে হয় না আমার এই ব্যাপন সম্পর্কে তোমাকে এখানে কিছু কথা বলা লাগবে। এটা খুব সহজ জিনিস। কিন্তু ব্যাপন থেকে যেই কোয়েশ্চেন গুলো তোমাদের পরীক্ষাতে আসে, সেটা একটু আমি তোমাকে বলে দিই। সেটা কি? সেটা হচ্ছে এই যে এখান থেকে তোমার পরীক্ষায় আসবে যে ব্যাপন সূত্র মানে তো ব্যাপন মানেই তো ছড়ায় পড়বে, তাই না? এখন যে ছড়ায় যে পড়বে, এই ছড়ায়টা কিভাবে পড়বে, এবং সেটার একটা সূত্র আছে। সূত্র কি? সূত্র হচ্ছে স্থির চাপ ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার বুঝছো? গ্যাসের ব্যাপন হার কিসের সমানুপাতিক? ওই সমানুপাতিক না, ওই গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাপন হার জিনিসটা কি? ব্যাপন হার জিনিসটা হচ্ছে, ধরো ফিজিক্সে অলরেডি অনেক কিছু পড়ে ফেলছো, গতি চ্যাপ্টারটা তোমরা যারা পড়ছো তারা জানো যে হার মানে হচ্ছে সময় রিলেটেড। হার মানে কি? সময় রিলেটেড। এখন ধরো তোমার কাছে দুইটা গ্যাস আছে, এখন সেই দুইটা গ্যাসের মধ্যে একটা গ্যাস তুমি এই রুমে ছেড়ে দিলা, দেখলা পুরো রুমে ছড়ায় পড়তে ওর একটা সময় লাগবে, ধরে নিলাম ওর 5 মিনিট সময় লাগছে, ঠিক আছে? এখন তোমার কাছে আরেকটা গ্যাস আছে, যে গ্যাসটা তুমি এই রুমে ছাড়ার সাথে সাথে তুমি দেখলা ওই গ্যাসটা মানে দ্বিতীয় গ্যাসটা 2 মিনিটে ছড়ায় ফেলছে। তাহলে কোনটা তাড়াতাড়ি ছড়াইলো? দ্বিতীয় গ্যাসটা তাড়াতাড়ি ছড়াইলো না? তাহলে যেই গ্যাসটা তাড়াতাড়ি ছড়ায় তার ব্যাপন হার বেশি, যেই গ্যাসটা একটু কম তাড়াতাড়ি ছড়ায় তার ব্যাপন হার তুলনামূলকভাবে কম, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপন হার, এই ব্যাপন হারকে আমরা আর দ্বারা ডিনোট করি। ব্যাপন হারকে আমরা কি দ্বারা ডিনোট করি? আর দ্বারা। তাহলে এইটা একটু সুন্দর মতো নোট ডাউন করো যে কোনো কিছুর ব্যাপন হার
ব্যাপন হার এইটাকে বেসিক্যালি আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? আর দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো? হ্যাঁ, আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ব্যাপন হারকে যখন আর দ্বারা প্রকাশ করা হবে, তাহলে এই ব্যাপন হারটা আসলে কি মিন করে? এই ব্যাপন হার যেটা মিন করে সেটা হচ্ছে, তোমাকে বলাই হয়েছে ব্যাপন হার গ্যাসের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন কথা হচ্ছে মোলার ভরটা কি? আসো মোলার ভরটা বুঝি। আগে একটু সূত্রটা লিখে দিই। গ্যাসের ব্যাপন হারটা সেটা হচ্ছে মোলার ভরের, এই যে মোলার ভরের বর্গমূল মানে রুট, এবং এইটাকে এই যে এই ক্যাপিটাল এম দ্বারা আমরা বুঝি হচ্ছে মোলার ভর। ক্যাপিটাল এম দ্বারা আমরা কি বুঝি? মোলার ভর। ঠিক আছে? আচ্ছা, এখন মোলার ভরটা কি? মোলার ভর হচ্ছে, তোমাকে এখন একটু মনে রাখা লাগবে কিছু মোলার ভর, কিছু ইম্পর্টেন্ট মোলার ভর। সেটা হচ্ছে আমি এখানে একটু দেখাই দিই। সেটা হচ্ছে, দেখো, যদি তোমাকে বলে হাইড্রোজেন গ্যাস বা H2, হ্যাঁ, এটার মোলার ভর হচ্ছে, একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আছে কয়টা? 2টা, তাহলে ওর মোলার ভর হচ্ছে 2। তোমাকে যদি বলে নাইট্রোজেন গ্যাস N2, একটা নাইট্রোজেনের ভর হচ্ছে 14 ইন্টু 2, তাহলে কত হবে? 28। এই মানগুলো তোমাকে একটু মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, তারপর তোমাকে যদি বলে অক্সিজেন গ্যাস, তাহলে একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, তার সাথে 2 গুণ করলে হয় 32। হ্যাঁ, 32 লেখো, আমার সাথে সাথে লেখো কিছু ইম্পর্টেন্ট মোলার ভর। হ্যাঁ, তারপর ধরো তোমাকে বললো CH4, এটার ভর কত? এটার ভর হচ্ছে, কার্বনের ভর হচ্ছে 12, আর হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তার সাথে আছে 4টা। তাহলে এইটাকে যখন তুমি ক্যালকুলেট করবা ঠিকঠাক মতো, তখন তোমার এখানে ভর আসবে 16। ঠিক আছে? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড যদি চিন্তা করো, তাহলে কার্বনের ভর হচ্ছে স্টিল 12, অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু 2, তাহলে এইটা যখন তুমি হিসাব করবা তখন তোমার মান আসবে কত? তখন তোমার মান আসবে 44 বা 44। যদি এরকম আসে, তাহলে এগুলা দিয়ে কি বোঝা যায়? চিন্তা করো। এইভাবে চিন্তা করো, যার আণবিক ভর বা মোলার ভর কম, তার ব্যাপন হার কি বেশি? বুঝো, ব্যস্তানুপাতিক সম্পর্ক তো এটা বাড়লে এটা কমবে, এটা যত কম এটা তত বাড়বে, তাই তো? এই তো ব্যাপার। তাহলে তুমি চিন্তা করো, ধরো তোমার কাছে 2টা গ্যাস দিলাম, একটা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর একটা গ্যাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তাহলে আমি যদি জিজ্ঞেস করি কোনটা তাড়াতাড়ি ছড়ায় পড়বে, তুমি আমাকে বলবা স্যার এখানে হাইড্রোজেন তাড়াতাড়ি ছড়ায় পড়বে। কারণ কি? কারণ হচ্ছে হাইড্রোজেনের ভর কম। নর্মালি তুমি এভাবে চিন্তা করো, এটা কাইন্ড অফ একটা রেসের মতো, যে একজন চিকন ব্যক্তি আর একজন মোটা ব্যক্তি, দুইজন যদি দৌড় শুরু করে, কে আগে যাবে? তুমি আমার বলো, সহজভাবে চিন্তা করো, কে আগে যাবে? চিকন ব্যক্তিটা আগে দৌড়ায় চলে যাবে না? যাবে। ঠিক আছে? তাহলে এখানেও সেম, যার ভর কম সে তাড়াতাড়ি ছড়াবে, যার ভর বেশি সে একটু কম ছড়াবে। এই ভরগুলো আপনাকে একটু এই চ্যাপ্টার থেকে মুখস্থ করতে হবে। তাহলে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট মোলার ম্যাস। এগুলো আপনাকে এই চ্যাপ্টার থেকে একটু মুখস্থ করতে হবে। কেন? কারণ আপনাকে ওই যে অপশনে দিয়ে দিবে যে এই নিচের গ্যাসগুলোর মধ্যে বা নিচের গ্যাসগুলোর তুমি ব্যাপন হারের ক্রম নির্ধারণ করো। যেমন ধরো তোমাকে যদি বলি যে এ, সেটা হচ্ছে তোমার CH4, আমি র্যান্ডমলি নিচ্ছি। হ্যাঁ, তারপর বি, সেটা হচ্ছে HCl। ঠিক আছে? সি, ধরো না, এভাবে না, ধরো তোমার কাছে 4টা গ্যাস আছে, CH4 আছে, HCl আছে, আচ্ছা, তারপরে কি আছে? ধরো অক্সিজেন আছে, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড আছে। তোমার কাছে এই 4টা গ্যাস আছে। ঠিক আছে? এই 4টা গ্যাস আছে। তো এখন এই 4টা গ্যাস দিয়ে তোমাকে বলা হলো যে এইটার ক্রম নির্ধারণ করো। কি নির্ধারণ করো? ক্রম। কিসের ক্রম? ব্যাপন হারের ক্রম। তখন তুমি আমাকে বলবা স্যার ঠিক আছে ব্যাপন হারের ক্রম, আগে আসেন আমি এগুলোর ভর নির্ণয় করি। চলো ভর নির্ণয় করো। তাহলে দেখো, ভর নির্ণয় যখন তুমি করবা, তখন ভর নির্ণয় করলে কি হবে? তুমি জানো CH4 এর ভর ওই যে মুখস্থ হয়ে গেছে তো, তাই না? CH4 এর ভর কত? 16, তাই না? HCl এর ভর কত এটা বলে দিনি, এইটার ভর হচ্ছে 36.5, রাইট? অক্সিজেনের ভর কত বলে দিছি, সেটা কত? এটা কত বলো? 32। কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44। তাহলে তুমি এখন দেখো, সবচেয়ে হালকা এখানে কে? CH4। তাহলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি ব্যাপন হারের ক্রম যদি তুমি সবচেয়ে করে লেখো, তাহলে CH4 সবার আগে, তাড়াতাড়ি ব্যাপিত হবে, তাড়াতাড়ি ছড়ায় পড়বে, রাইট? আচ্ছা,
তারপরে কে, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তাহলে এইটা সবচেয়ে বেশি। তারপর হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের পরে হচ্ছে HCl, আর সবার শেষে কি কার্বন ডাইঅক্সাইড। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে ভারী গ্যাস এখানে। এই ক্রমটাই তোমাকে টিচাররা এমসিকিউতে জিজ্ঞেস করবে বা সিকিউর গতেও জিজ্ঞেস করতে পারে, তখন আসলে যেন পারো। তাহলে এটা মাথায় রাখবা, আমি সুন্দর মতো লিখে দিচ্ছি, এটা অনেকের মনে থাকে না তাই জন্য লিখে দিচ্ছি, যার আণবিক বা এটা এভাবে লিখি মোলার ভর কম, সে তাড়াতাড়ি ছড়াবে, এবং যার মোলার ভর বেশি সে দেরিতে ছড়াবে। এই পয়েন্টসগুলো এইটা মুখস্থ, এটা মনে রাখবা, এটা তোমরা কি করবা, মনে রাখবা। তো এটা যদি মনে রাখো, দেখো বাকিগুলো এমনি তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলো জাস্ট একটু মুখস্থ রাখবা। কেন? কারণ তোমরা 9-এ উঠছো, চ্যাপ্টার 2 যদি জাস্ট এখন পড়ো, তাহলে চ্যাপ্টার 2 পড়লে দেখা যাবে কি এখানে তোমার এই ভরগুলো মুখস্থ করতে বলা হয় না, এগুলো জাস্ট একটু তোমাদেরকে জানতে হবে আপাতত। ঠিক আছে, যেগুলো লিখে দিলাম এগুলোর মধ্যে থেকে আসবে। আরেকটা লিখে দিই, যেহেতু বলে দিছি HCl মাঝে মধ্যে আসে, HCl আসলে সেটা হচ্ছে 36.5। বেসিক্যালি হাইড্রোজেনের তো 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5, তো সেখান থেকে এটা আসছে হচ্ছে 36.5। বুঝাইতে পারলাম? এগুলো স্যার একটু সুন্দর মতো মেমোরাইজ করবা। আবার এখানে আবার একটা জিনিস দেখো, যেটা ব্যাপনে এখানে আমার বলা উচিত ছিল, সেই ব্যাপনটা হচ্ছে যে দেখো ব্যাপনে কিন্তু চাপ সব জায়গাতে সমান। ব্যাপনে কি সমান? চাপ সমান। কারণ একটু পরে এই যে এটার পরে যখন আমরা অনুব্যাপন বা নিঃসরণ দেখব, তখন কিন্তু সেখানে চাপের পার্থক্য আছে। কিসের পার্থক্য আছে? চাপের পার্থক্য। তার মানে ধরো ব্যাপন যে এখানে হইতেছে, এই যে পানিতে হইতেছে, এই পানির চাপ ফিক্স না? ফিক্স। এই রুমে যে হচ্ছে, এই রুমে বাতাসের চাপটা ফিক্স না? ফিক্সড। তাহলে এখানে কিন্তু চাপীয় মাধ্যম, এখানে চাপীয়, ব্যাপনের ক্ষেত্রে চাপীয় মাধ্যম কি হয়? ফিক্সড হয়। মানে যেখানেই হোক না কেন মাধ্যমের চাপটা কি থাকবে? ফিক্স থাকবে। চাপ কি থাকবে? ফিক্স থাকবে। কিসের উপরে ডিপেন্ড করবে? ঘনমাত্রার উপরে। কিন্তু যখন এবার দেখো এই যে একটু পরে এই যে দেখো আমরা যখন নিঃসরণ পড়ব, এই যে নিঃসরণ এখন পড়ব, এই নিঃসরণে খেয়াল করে দেখো নিঃসরণে কি হয়েছে? এই যে একটা সিলিন্ডার গ্যাস, এই সিলিন্ডার গ্যাসের মধ্যে, আচ্ছা সিলিন্ডার গ্যাসটাতে পরে আসে, আগে ধরো এই যে বেলুন, হ্যাঁ, একটা বেলুন যখন মানে থাকে, বেলুনটা যখন ফোলানো হয় তখন বেলুনের ভেতরে বাতাসের চাপটা অনেক বেশি থাকে, আর বাইরে বাতাসের চাপটা ওই হিসেবে অনেক কম থাকে। তাহলে এই কারণে যখন তুমি এখানে একটা ছোট্ট ফুটা করবা, দুইটা চাপীয় মাধ্যম এক হয়ে যাবে না? এক হয়ে যাবে। ভেতরে চাপ বেশি, বাইরে চাপ কম, এই কারণে বাতাসটা সজোরে বেরিয়ে আসে। এখানেও সেম, এই যে সিলিন্ডারের মধ্যে চাপ অনেক বেশি থাকে, যখন এই সিলিন্ডারের মুখটা খোলা হয় তখন এখান থেকে গ্যাস সজোরে বেরিয়ে আসে। কেন? কারণ ভেতরে চাপ বেশি, বাইরে চাপ কম। দেখো ওইখানে সেই কথাই বলা আছে, এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে গ্যাসের কণাগুলো ছোট্ট একটা ছিদ্র পথে পারস্পরিক সংঘর্ষ ছাড়াই বের হয়ে যায়। এখন সেই বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে। তাহলে এইটা সবসময় মাথায় রাখবা যে এইটা কিন্তু উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। কথা কি বুঝাইতে পারলাম?
তার মানে নিঃসরণে চাপের প্রভাব আছে, ব্যাপনে কিন্তু চাপের প্রভাব নাই, কারণ মাধ্যম সেম। ঠিক আছে, এটা মাথায় রেখো। হ্যাঁ, এইটা এখানে ইম্পর্টেন্ট। এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখান থেকে পড়তে হবে। সেটা হচ্ছে তোমাদের বইয়ে এই যে সিএনজির কথা বলা আছে, সিএনজি মানে যানবাহনের জ্বালানি হিসেবে যেটা ইউজ করি, সিএনজি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হয়েছে, ঠিক আছে, বাট এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান অর্থাৎ মিথেন দ্বারা তৈরি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান দ্বারা তৈরি। হ্যাঁ, সংকেতটা কি? সংকেতটা হচ্ছে স্যার CH4, এটা দ্বারা তৈরি। সিএনজি সাধারণত এগুলো দ্বারা তৈরি হয়, যানবাহনের জ্বালানি হিসেবে যেটা ইউজ করি। আবার আমরা যে বাসা বাড়িতে যেই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, হ্যাঁ, বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার যেটা ব্যবহার করি রান্নার কাজে, সেটাতে আবার অন্য কিছু ব্যবহার করা হয়। বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হইলে সেখানে গ্যাস সিলিন্ডারে যেটা ব্যবহার করা সেটা হচ্ছে প্রোপেন প্লাস বিউটেন, এটা মিক্স করে চাপ দিয়ে সিলিন্ডারের মধ্যে রাখা হয়। এখান থেকে এগুলো তোমাকে একটু পড়তে হবে, ঠিক আছে, এগুলো তোমাকে একটু পড়তে হবে। এই তো, এগুলো পড়লে নিঃসরণ আর ব্যাপন একদম ক্লিয়ার। তাহলে এখন ব্যাপন আর নিঃসরণে যদি দুইটা পার্থক্য লিখতে বলে, একটা পার্থক্য হবে তাদের সংজ্ঞা, আর আরেকটা পার্থক্য হবে হচ্ছে চাপ। ব্যাপনে মাধ্যমের চাপ সমান থাকে, কিন্তু নিঃসরণে চাপের ভিন্নতা দেখা যায়। এবং ব্যাপনে যেটা হয় উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যায়, আর এখানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। দুইটার মুভমেন্ট কিন্তু আলাদা। আশা করি বুঝাইতে পারছি, কোনো সমস্যা হবে না। সহজ জিনিস, এক্সাম্পল দিয়ে রাখছি, এটা মনে রাখবা, এটা মনে রাখবা, এগুলো এমসিকিউতে আসবে। এই যে এইটা আর এইটা এমসিকিউর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি এমসিকিউ আসে এগুলো থেকে আসবে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এরপরের টপিকটা হচ্ছে এই যে দেখো মোমবাতির জ্বলন, এটাও খুব সহজ। মোমবাতির জ্বলন, এখন মোমবাতির জ্বলন যেটা বুঝাইছে যে মোম, এখান থেকে এই জিনিসটা তোমার এমসিকিউতে আসবে যে মোম জিনিসটা কি। তো মোম জিনিসটা কি সেটা সুন্দর মতো মনে রাখবা। সে মোম মানে হচ্ছে হাইড্রোকার্বন। মোম মানে হচ্ছে হাইড্রোকার্বন। মোম মানে কি? হাইড্রোকার্বন। এখন বলতে পারো স্যার হাইড্রোকার্বন কি? আসো বুঝে। হাইড্রোকার্বন হচ্ছে এমন যৌগ, হাইড্রোকার্বন হচ্ছে এমন যৌগ যাতে কি কি আছে? কার্বন ও হাইড্রোজেন বিদ্যমান। যেমন দেখো এই যে এইটা CH4, এটা একটা হাইড্রোকার্বন, ঠিক আছে? আরো অনেক হাইড্রোকার্বন আছে, বাট মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, এটা মাথায় রাখবা। এবং স্বাভাবিকভাবে দেখো মোমকে যখন তুমি জ্বালাবা, মোমকে যখন তুমি আগুন ধরাবা, তখন দেখো মোমের এখানে কঠিন অবস্থাও দেখা যায়। দেন মোমকে যখন জ্বালানো হচ্ছে, মোমের তরল পদার্থগুলো মানে গলিত মোমগুলো বেয়ে বেয়ে নিচে পড়ে আবার কঠিন হয়ে যাচ্ছে। তার মানে মোমের কঠিন থেকে তরল ফেজও তুমি পাইতেছো। আর তরল ফেজ থেকে ওই মোমটা পরবর্তীতে আরো বেশি তাপ দেওয়া হলে একদম কাছের মোমগুলো সুন্দর মতো গ্যাসে পরিণত হয়ে যায়। তার মানে দেন গ্যাসে পরিণত হওয়ার পরে সেই মোমগুলো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি, মানে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, তাপ এবং আলোক শক্তি তৈরি করতেছে। এগুলো সহজ কথাবার্তা, এগুলো একদম সহজ কথাবার্তা। এগুলো জাস্ট এখন বই থেকে পড়বা আর এটা একটু মাথা রাখবা, তাইলেই হবে, ঠিক আছে? মোম হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। এবং এই যে মোমের তিনটা ফেজ, মোমের তিনটা অবস্থায় দেখা যায়। তার মানে মোমবাতির জ্বলনে তুমি তিনটা অবস্থায় দেখতে পারবা।
সলিড, লিকুইড, গ্যাস। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসো পরের টপিক, সেটা হচ্ছে গলন এবং গলনাঙ্ক। মনোযোগ দাও। গলন ও গলনাঙ্ক এই পার্টটাতে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পড়বো। তার আগে জাস্ট এই পুরো প্রক্রিয়াটা একটু দেখে নিই। মনে রাখবা, গলন হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস। গলন হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস, আর গলনাঙ্ক হচ্ছে একটা টেম্পারেচার বা তাপমাত্রা। তাহলে কি বলতে চাচ্ছি দেখো, ওইটাই লেখা আছে। তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থকে বা কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলে গলন। তার মানে তোমার কাছে একটা কঠিন পদার্থ আছে, তুমি এটাকে গলাইতে চাচ্ছ, তরলে রূপান্তর করতে চাচ্ছ। তাহলে কঠিন থেকে যে তরলে রূপান্তর করলা, এইটাই হচ্ছে গলন। এখন কঠিন থেকে তরলে রূপান্তর করার জন্য তোমাকে কি একটা তাপমাত্রা বা হিট দেওয়া লাগছে না? লাগছে। ওই তাপমাত্রাটাকে আমরা বলি হচ্ছে গলনাঙ্ক। তাহলে দেখো, এখানে দুইটার সংজ্ঞা আছে এবং এই দুইটার সংজ্ঞা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবা। এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গলন, আর আরেকটা হচ্ছে দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যেই তাপমাত্রায়, খেয়াল করছো, এই যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রাকে আমরা বলতেছি হচ্ছে গলনাঙ্ক। তার মানে এক একটা পদার্থকে গলাইতে বা এক একটা পদার্থকে তরলে রূপান্তর করতে তোমার ভিন্ন ভিন্ন টেম্পারেচার লাগবে। সেই ভিন্ন ভিন্ন টেম্পারেচার গুলো কি কি, কোনগুলো পরীক্ষাতে আসে, সেটা একটু আমার সাথে সাথে লেখো। ধরো তোমাকে যদি বরফ বলে, বরফ, এই যে বরফের যে গলনাঙ্কটা, হ্যাঁ, বরফের গলনাঙ্ক এইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলায় ফেলতে পারবা। কিন্তু তোমার যদি সেটা হয় খাবার লবণ, কি লবণ? খাবার লবণ। তাহলে খাবার লবণের যে গলনাঙ্কটা তুমি দেখবা, বাবারে বাবা ভুল হয়ে যায়, সরি, হ্যাঁ, খাবার লবণের যে গলনাঙ্কটা তুমি দেখবা, সেটা সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে খাবার লবণকে গলাইতে হলে তোমার টেম্পারেচার লাগবে হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বোঝো, কোথায় 0 ডিগ্রি সেলসিয়াস, কোথায় 801 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? খাবার লবণের সংকেত কি? খাবার লবণের সংকেত হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড। এটা তোমরা সবাই জানো। আবার যখন তোমাকে এখানে খাবার লবণের জায়গায় তোমাকে এইটা বলবে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাও বলতে পারে, একটু নোট ডাউন করে রেখো। অ্যালুমিনিয়াম অক্সাইড এর গলনাঙ্ক যদি জিজ্ঞেস করে, অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্কটা আরো বেশি। কত সেটা প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপর হচ্ছে সালফারের গলনাঙ্ক। সালফারের গলনাঙ্ক তোমার কত? 115 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 115 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপরে তোমার এটাও আসতে পারে ইউরিয়ার গলনাঙ্ক। এগুলো সব বইয়ে আছে, তো এগুলো এখান থেকে পড়ে ফেলবা। ইউরিয়ার গলনাঙ্ক কত? ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। এগুলো তোমার এমসিকিউটা আসবে এখান থেকে। তো এইগুলো, হ্যাঁ, এই যে এইগুলো মুখস্থ করে ফেলতে হবে। এইগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করবা। কেন মুখস্থ করবা? এমসিকিউতে আসবে। বরফের সংকেত কি? বরফের সংকেত H2O, কিন্তু অবশ্যই এটা কি, বরফ কি কঠিন না? তাহলে এটা সলিড ও সলিড ফেজ। অ্যালুমিনিয়াম অক্সাইড তো লিখেই ফেললাম। এটার আরেকটা নাম হচ্ছে, মনে রাখতে পারো, যদি মনে রাখতে পারো তাহলে ভালো, এটার আরেকটা নাম হচ্ছে অ্যালুমিনা। এর আরেকটা নাম হচ্ছে অ্যালুমিনিয়া। সালফারের গলনাঙ্ক, সালফারকে S, মানে কঠিন সালফারকে S8 দ্বারা প্রকাশ করা হয়। এটা ইউরিয়ার গলনাঙ্ক, ইউরিয়ার সংকেতটা কি? ইউরিয়ার সংকেত হচ্ছে এই যে এটা NH2CO, NH2। জাস্ট এগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নেই, এইভাবেই আসবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি? গলনাঙ্কগুলো, টেম্পারেচারগুলো। হ্যাঁ, টেম্পারেচারগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তাহলে এই যে টেম্পারেচারগুলো স্যার ইম্পর্টেন্ট।
এগুলো আলাদাভাবে মনে রাখবা, এগুলো আলাদাভাবে মনে রাখবা। মন থাকবে? হ্যাঁ, আশা করি মন থাকবে। এবার আসো, গলন আর গলনাঙ্ক যদি বুঝি তাহলে স্ফুটন আর স্ফুটনাঙ্ক গুলো বুঝে ফেলতে পারবো। তাহলে গলন যদি হয় একটা প্রসেস, স্ফুটনও একটা প্রসেস। তো স্ফুটন কি করা হয়, স্ফুটনে কি করা হয়, এই প্রসেসটাতে কি করা হয়? সেই প্রসেসটাতে করা হয় হচ্ছে একটা তরল পদার্থকে গ্যাসে রূপান্তর করা হয়। দেখো এই যে বলেছে, তাপ প্রয়োগে কোনো পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে, এই যে বায়বীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলে? না, গলন না, স্ফুটন বলে। এটা ভুল করে ফেলছে, স্ফুটন বলে। এটা কি হবে? এইটা গলন হবে না, এটা হবে স্ফুটন। এটা কি হবে? স্ফুটন। ঠিক আছে। এবং এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে রূপান্তরিত হয় সেই তাপমাত্রাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। যেমন এখান থেকে একটাই আছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা কি? যে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে বরফের স্ফুটনাঙ্ক কত বা পানির স্ফুটনাঙ্ক কত। পানির স্ফুটনাঙ্ক কত? এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে এইটা তোমাকে পড়তে হবে, বুঝেছো? এখান থেকে এইটা তোমাকে একটু মনে রাখতে হবে, এইটা তোমাকে একটু মনে রাখতে হবে। এইটা এখান থেকে এগুলোই আছে, এগুলোই আসে। এরপরে হচ্ছে এখান থেকে যেই টপিকটা তোমার সিকিউতে আসার মতো একটা টপিক, সেটা হচ্ছে এই যে পদার্থের তাপ প্রয়োগে তাপ প্রদানের লেখচিত্র। তাপ প্রদানের লেখচিত্র, এই জিনিসটা তোমার পরীক্ষাতে আসতে পারে। এতক্ষণ যা পড়াইছি এগুলো হচ্ছে অনুধাবনমূলক অথবা জ্ঞানমূলকে আসবে। এখান থেকে সিকিউ আসার পসিবিলিটি বেশি, এবং বিশেষ করে এই দুইটা গ্রাফ তোমাকে একটু ভালো মতো বুঝতে হবে। আসলে আমরা বোঝার চেষ্টা করি। যেটা করা হয়েছে, এই যে এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, এই এক্স অক্ষ বরাবর যেটা করা হয়েছে, এক্স অক্ষ বরাবর টেম্পারেচারকে রাখা হয়েছে। তাহলে এক্স অক্ষ বরাবর কাকে রাখছি? এক্স অক্ষ বরাবর টেম্পারেচারকে রাখছি। তাহলে এক্স অক্ষ বরাবর টেম্পারেচার, তাহলে এখানে আমি না, এক্স অক্ষ বরাবর টেম্পারেচার না, সরি, এক্স টেম্পারেচার তো এই বরাবর। এক্স অক্ষ বরাবর হচ্ছে অবস্থা, পদার্থের অবস্থা। এক্স অক্ষ বরাবর কাকে রাখছি? পদার্থের অবস্থাকে রাখছি। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর কাকে রাখছি? পদার্থের অবস্থাকে রাখছি। এটা হচ্ছে পদার্থের অবস্থা। ওকে ওকে। ওয়াই অক্ষ বরাবর কাকে রাখছি? ওয়াই অক্ষ বরাবর দেখো টেম্পারেচারকে রাখছি। খেয়াল করছো? টেম্পারেচার। এই যে টেম্পারেচারকে রাখলাম, এই টেম্পারেচারটাই হচ্ছে এখানে মেইন খেলাটা খেলে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি কাকে রাখছি? এই যে তাপমাত্রাকে রাখছি, তাপমাত্রাকে রাখছি। এখন এই যে তাপের যে চিত্রটা দেখতে পারতেছো বা লেখচিত্রটা দেখতে পারতেছো, এটা বেসিক্যালি বরফের, তোমাদের বইয়ে আছে। এইটা জাস্ট একটু এক্সপ্লেইন করতেছি। দেখো এই যে -40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যেটা এই যেটা এই যে -40 ডিগ্রি সেলসিয়াস যেটা দেখতেছো, এই টেম্পারেচারটা কি? এই টেম্পারেচারে মানে বরফটা কি থাকবে? কঠিন অবস্থায় থাকবে না? কঠিন অবস্থায় থাকবে। তাহলে এই কঠিন অবস্থায় ছিল -40 ডিগ্রি সেলসিয়াস। এরপরে তুমি কি করতেছো? তাপ দিচ্ছ। তো তাপ দিতে 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 তুমি এই অবস্থায় আসছো। তাহলে এই যে -40 ডিগ্রি অবস্থায়, এই যে -40 ডিগ্রি, এটা কি? আমি এটার সম্পর্কে লিখতে পারি যে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। এটা পাই না বলতে? এটা বলতে পারি। তাপমাত্রা দিতে 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 এই যে এ সেগমেন্টটা যেটা দেখতেছো, এই যে এটা এটা কি স্যার? এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তাপমাত্রার বরফ। কথা বুঝছো? কথা বুঝো। তাহলে এই যে এইখানে আসার পর একটা স্ট্রেট লাইন দেখতেছো, এই স্ট্রেট লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তার আগে বিটা বলি। বিটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তাহলে এইখানে একটা ঘটনা ঘটলো না? বলতো কি ঘটনা ঘটলো? কি ঘটনা ঘটলো একটু চিন্তা করো। ধরো তুমি এখানে একটা পাত্র নিছো, একটা পাত্র নিছো। আচ্ছা, পাত্র লাগবে না, তুমি নর্মালি আমার কথা শোনো। সেটা হচ্ছে
ধরো তুমি একটা পাত্র নিছো, সেই পাত্রের মধ্যে তুমি -40°C মানে ফ্রিজ থেকে কয়েকটা বরফখণ্ডকে বের করে রাখছো। রাখার পরে তুমি এটাকে হিট দিচ্ছ, হিট দিচ্ছ, হিট দিচ্ছ, হিট দিচ্ছ। এখন তুমি কি করলে, ওই পাত্রের মধ্যে একটা থার্মোমিটার রাখলা। থার্মোমিটার দিয়ে কি করে স্যার? থার্মোমিটার দিয়ে হচ্ছে তাপমাত্রা মাপে। তখন তুমি কিন্তু হিট দিচ্ছ, হিট দিচ্ছ, হিট দিচ্ছ। দেখা যাবে কি ওই -40°C তাপমাত্রার বরফটা তাপ নিবে নিবে নিতে 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 এই জিরোতে এসে ঠেকবে। জিরোতে এসে ঠেকার পরেও মানে এখানে যখন আটকায় যাবে, আটকায় যাওয়ার পরেও তুমি তো নিচ থেকে তাপ দিতেই আসো, তাই না? কিন্তু তাপমাত্রাতে দেখবা মানে তোমার যেই ওই কি বলে ওইটাকে থার্মোমিটার যেটা তুমি বসাইছো ওখানে, তখন দেখবা তাপ দিচ্ছ কিন্তু থার্মোমিটারের রিডিং বাড়তেছে না। থার্মোমিটার কিছুক্ষণ যাবত 0°C আটকে থাকবে। তার মানে এখানে ঘটনাটা কি করতেছে? তুমি তো নিচের থেকে তাপ দিচ্ছ বাট থার্মোমিটারের রিডিং দেখাইতেছে না। তার মানে ওই তাপটা কোথাও না কোথাও ইউজ হইতেছে। হ্যাঁ, তার মানে এই যে এখানে দেখো আগে -40°C বরফটা 0°C বরফে আসে, আসার পরে এরপরে 0°C আসার পরে তারপরে তুমি যেই এক্সট্রা টেম্পারেচারটা ওকে দিচ্ছ, সেই এক্সট্রা টেম্পারেচার ইউজ করে সে তার অবস্থার পরিবর্তন করতেছে। তার মানে যেই তাপমাত্রায়, হ্যাঁ, যেই তাপমাত্রায় দেখো খেয়াল করো, যে তাপমাত্রায় পদার্থ তার কি করে অবস্থার পরিবর্তন করে তাকেই সুপ্ত তাপ বলে। তাকেই কি বলে? সুপ্ত তাপ বলে। এখান থেকে এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তার মানে এ থেকে বিতে অবস্থার পরিবর্তন হইতেছে। আবার যখন বিতে যখন 0°C পানি পেয়ে যাবা, এরপরে আবার দেখবা তুমি তো নিচ থেকে স্টিল হিট দিতেছো, তাই না? হিট তো দিতেই আসো। তো হিট দিতে 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 দেখবা ওই তোমার থার্মোমিটার রিডিং বাড়তে বাড়তে আবার 100তে যায় ঠেকবে। তাহলে 100তে যায় যখন ঠেকবে তখন এই সি পয়েন্টটা কি? এই সি পয়েন্টটা হচ্ছে 100°C এর পানি, তাই না? এই রিডিং এ আসার পরে তুমি দেখবা কি যে 100°C আসার পরে আবার এখানে তাপমাত্রা কিছুক্ষণ স্টাক হয়ে আছে। মানে তুমি নিচ থেকে তাপ দিচ্ছ কিন্তু তোমার থার্মোমিটার রিডিং দেখাচ্ছে না। তাহলে আবার এখানে কি হবে? এই যে 100°C এ অর্জিত হওয়ার পর 100°C এ যাওয়ার সাথে সাথে এর পরের টেম্পারেচারটুকু ইউজ করে এটা সুন্দর মতো 100°C এর জলীয় বাষ্পে পরিণত হবে। 100°C এর কিসে পরিণত হবে? জলীয় বাষ্পে পরিণত হবে। তার মানে আলটিমেটলি কি ঘটলো? তুমি ফার্স্টে -40°C এর একটা টেম্পারেচারে বরফ নিছো, সেটাকে তাপ দিচ্ছ 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 দিচ্ছ, এটা জিরোতে আসার পরে কিছুক্ষণ আটকায় গেছে। জিরোতে আসার পরে যে কিছুক্ষণ আটকায় গেল, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা, এটা হচ্ছে বরফের স্ফুটনাঙ্ক রেখা। তার মানে এই যে বরফের গলনাঙ্ক, তার মানে এ থেকে বি এই ফেজটাতে আলটিমেটলি কি হইতেছে? বরফ গলতেছে। আর সি থেকে ডি এই অবস্থাতে পানি কি করতেছে? ফুটতেছে বা জলীয় বাষ্পে পরিণত হইতেছে। তাহলে আমি একটু লিখে দেই, সেটা হচ্ছে, আশা করি বুঝতে পারছো, এটা খুব সহজ জিনিস, এখন তুমি বইটা রিডিং করলেই বুঝবা। তাহলে এই যে এ বি যে রেখাটা, এ বি রেখাতে কি হইতেছে স্যার? এ বি রেখাতে বরফ গলছে, তাই না? আর সিডি রেখাতে পানি কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। এই পয়েন্টগুলো তোমাকে একটু জানতে। আশা করি তোমার এখান থেকে আর কোনো কিছু না বোঝার মতো থাকলো না। এখন জাস্ট তুমি বইটা একটু রিডিং পড়ো, এখানে যে গ্রাফটা দেওয়া আছে সেই গ্রাফের ওই পার্টটুকু রিডিং পড়ো, দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। সহজ জিনিস, ঠিক আছে? এবার আসো আরেকটা, এটা হচ্ছে ওই এখানে কি করছি? তাপ দিছি।
আর এইখানে কি করব, এখানে তাপ নিয়ে নিব, মানে এটাকে ঠান্ডা করব। তাহলে এখানে ঠান্ডা করব, তাহলে এটা হচ্ছে তাপ প্রদানের লেখচিত্র। বেসিক্যালি এটা আমি কি করতেছি, এখানে আমি শীতলীকরণ করতেছি, মানে ঠান্ডা করতেছি। খেয়াল করো, এখানে আমি ঠান্ডা করতেছি। তো যখন ঠান্ডা করব, তাহলে এই যে 100°C টেম্পারেচার, ধরো এই যে এখানে তুমি এবার দিলা, ধরো এখানে তুমি কিছু পয়েন্ট ডিনোট করলা, এটা হচ্ছে তোমার, ধরো এই যে এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর ধরো এটা হচ্ছে এফ। ঠিক আছে, রাখলা। তাহলে এই যে যে এ পয়েন্টটা যেটা দেখতেছো, এটা কি 140°C তাপমাত্রার জলীয় বাষ্প না, গ্যাসীয় পানি, জলীয় বাষ্প। যখন তুমি এটাকে ঠান্ডা করতেছো, ঠান্ডা করলে এই যে এটা কমতে থাকবে, কমতে কমতে কোথায় আসবে, 100°C। এই যে ঠান্ডা হইতে হইতে এটা আসলো হচ্ছে 100°C জলীয় বাষ্পতে। আসার পরে এইবার কি হবে, বি থেকে সিতে যে যাবে, এই জলীয় বাষ্পটা এখানে পরিণত হবে 100°C পানিতে। 100°C পানিতে পরিণত হবে। কেন পানিতে পরিণত হইলো? কারণ ওই যে ঠান্ডা করার যে তাপটা, সেটাকে শোষণ করে সে তার অবস্থার পরিবর্তন এখানে করতেছে, তাই তো? আচ্ছা, আবার এই পানিতে পরিণত হওয়ার পর আবার আস্তে 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 কোথায় আসবে, জিরোতে আসবে। তাহলে জিরোতে আসা মানে কি, এই ডিটা কি, এই ডিটা হচ্ছে 0°C পানি, রাইট? তারপরে আবার তাপ গ্রহণ করে 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 এই অবস্থানে যখন আসবে, তখন এটা হবে 0°C বরফ। এবং আস্তে আস্তে দেখো যে -40 আসছে। তাহলে এইখানে আগের চিত্রতে যা ঘটলো, এখানে ঠিক তার বিপরীতটা করতেছে। এখানে তাহলে বিসি অবস্থানে আমি যদি তোমাদেরকে একটু নোট ডাউন করে দিই, এখানে বিসি রেখাতে কি হইতেছে, জলীয় বাষ্পটা তরলে পরিণত হচ্ছে। তাহলে জলীয় বাষ্প তরল পানিতে পরিণত হচ্ছে। আচ্ছা, আর ডিই অংশে, ডিই রেখাতে পানি কঠিন বরফে পরিণত হচ্ছে। এই যে জিনিসগুলো স্যার, এগুলো এখন তোমাদের পারা উচিত। এগুলো সহজ জিনিস, খুবই সহজ। তুমি জাস্ট একটু রিডিং পড়ো, দেখো এটার মতো সহজ জিনিস নাই। ব্যাখ্যা করতে হবে, এর যেভাবে বললাম এভাবে ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। আসো আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা কি, এইটা হচ্ছে পাতন। তোমাদের বইতে এটা আছে, বাট তোমাদের অনেকের এটা আনক্লিয়ার, মানে এটা বুঝো না, এরকম একটা টার্ম মানে থাকে। এটা এই কারণে আমি এখানে একটা চিত্র দিয়ে বুঝাচ্ছি। দেখো, তোমার বইতে পাতন মানে যেটা লেখা আছে, যে পাতন বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বাষ্পীভবন, প্লাস ঘনীভবন। হ্যাঁ, এইটা করা হয়। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো তোমার এইটা বুঝার আগে আমি তোমাকে এই যে চিত্রটাতে কিছু জিনিস বুঝাই। আসো দেখো, এই জিনিসটা বুঝলে দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। এই যে এখানে কিছু সলিউশন দেখতে পাচ্ছ না, সলিউশন দেখতে পাচ্ছ। মনে করো তুমি এখানে যে সলিউশনটা নিছো, সেই সলিউশনটা হচ্ছে খাবার লবণ ও পানির মিশ্রণ। হ্যাঁ, তাহলে এখানে তুমি কি রাখছো, খাবার লবণ না, ধরো আচ্ছা হ্যাঁ, খাবার লবণ রাখতে পারো। খাবার লবণ ও পানির মিশ্রণ রাখছো, ঠিক আছে? আচ্ছা,
এই যে যে তুমি এখানে খাবার লবণ আর পানির মিশ্রণটা রাখছো, এইবার চিন্তা করে দেখো এখানে কি দিছো, হিট দিছো। তাহলে এখানে কি করা হইতেছে, এখানে হচ্ছে স্ফুটনাঙ্ক ইউজ করা হচ্ছে। এখানে কি ইউজ করা হচ্ছে, স্ফুটনাঙ্ক। একটা মিনিট, আমি খাবার লবণের স্ফুটনাঙ্কটা জানি না, মানে কত ডিগ্রি সেলসিয়াসে খাবার লবণটা আসলে বাষ্পে পরিণত হয় সেটা আমার জানা নেই, আমি একটু জেনে নিচ্ছি। খাবার লবণের স্ফুটনাঙ্ক কত, 1400 সামথিং হবে হয়তো, হ্যাঁ 1465 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে ধরো এই যে এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই যে খাবার লবণ, এটার স্ফুটনাঙ্ক কত, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস, রাইট? আর পানি, এটার স্ফুটনাঙ্ক কত, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কি, এগুলো হচ্ছে স্যার স্ফুটনাঙ্ক, মনোযোগ দিও। এগুলো কি, এগুলো হচ্ছে স্ফুটনাঙ্ক, এগুলো হচ্ছে স্ফুটনাঙ্ক। মজার ব্যাপার হচ্ছে যখন তুমি এখানে হিট দিবা, এখানে এমন হিটই ডিসাইড করে দেওয়া হয়েছে, ধরো আমি এই হিটটা ডিটারমাইন করে দিলাম, মানে আমি হিটটাকে নির্দিষ্ট করে দিলাম। কি করে দিলাম, নির্দিষ্ট। কি নির্দিষ্ট করলাম, যে তুমি এখানে তাপমাত্রা আর যাই দাও না কেন, তাপমাত্রাটা হবে 110 ডিগ্রি সেলসিয়াস, 110 ডিগ্রি সেলসিয়াস। তুমি হাইয়েস্ট এইটুকু টেম্পারেচার এখানে দিবা। তাহলে এবার তুমি চিন্তা করো তো, যখন এই ভেতরের টেম্পারেচারটা 110 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন খুব সুন্দরভাবে এই যে খাবার লবণ আর পানির যে মিক্সচারটা তুমি এখানে রাখছিলা, তার মধ্যে থেকে পানিটা বাষ্পে পরিণত হয়ে যাবে না স্যার? আর যেহেতু খাবার লবণের স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেলসিয়াস, তাহলে খুব সুন্দর মতো খাবার লবণটা এখানে স্টিল লিকুইড আকারেই থেকে যাবে কিন্তু। তাহলে আলটিমেটলি কি করলো দেখো, তুমি যখন 110 ডিগ্রি সেলসিয়াস এখানে অ্যাপ্লাই করলা, তখন এখান থেকে এই যে জলীয় বাষ্প মানে পানি, এই জলীয় বাষ্পটা এই জায়গা থেকে যাবে, যে ঠান্ডা হয়ে 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 দেখো এখান থেকে তুমি শুধু পানিটা আলাদা করলা না, পানিটা আলাদা করলা। তাহলে আলটিমেটলি পাতন মানে কি, পাতন মানে হচ্ছে কোনো মিশ্রণ থেকে তাদের স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আমি কি করতেছি, স্ফুটনাঙ্কটাকে ইউজ করে একটা পদার্থকে আলাদা করে ফেলতেছি। তখন সেটা আলাদা করতেছি কিভাবে, এই মিশ্রণটাকে যে কোনো একটা পদার্থের স্ফুটনাঙ্কের থেকে বেশি ডিগ্রি সেলসিয়াসে তাপ দিচ্ছি, পানির স্ফুটনাঙ্ক 100, এখানে তাপ দিচ্ছি 110, তো 110 ডিগ্রি সেলসিয়াস দিলে এখানে খাবার লবণটা লিকুইডে থেকে যাবে, আর জলীয় বাষ্প মানে পানিটা বাষ্পে পরিণত হয়ে যাবে। সেই পানিটা উপরে থেকে আসলে এই যে এখানে যেটা দেখতেছো না, এই যে এইটাকে বলা হয় শীতক। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্যার শীতক। হ্যাঁ, এটা হচ্ছে শীতক মানে ঠান্ডা করার জায়গা। তাহলে এইখানে যে জলীয় বাষ্পটা আসতেছিল, সেটা ঠান্ডা হয়ে 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 দেখো তুমি এখানে কি পাইছো, এখানে কিন্তু লিকুইড পানি পাইছো, এখানে কিন্তু তরল পানি পাইছো না? এবং এই পানির মধ্যে কি খাবার লবণ এক ফোঁটাও তুমি এখানে পাবা না, কারণ ওই খাবার লবণ তো এখানে স্টিল লিকুইড আকারেই আছে। এটাই হচ্ছে পাতন। তাহলে এই পাতন করার জন্য ফার্স্টে বাষ্পীভবন মানে স্ফুটনাঙ্কের টেম্পারেচারে ইউজ করে বা স্ফুটনাঙ্কের টেম্পারেচার এখানে প্রয়োগ করে ওটাকে বাষ্পে পরিণত করলাম, দেন সেই বাষ্পটাকে আলাদা করে ঘনীভবন মানে ঠান্ডা করলাম। তাহলে বাষ্পীভবন, এই বাষ্পীভবনটা কি নর্মাল টেম্পারেচারে করা হবে না, যে কোনো একটা পদার্থের স্ফুটনাঙ্কের তাপমাত্রা ব্যবহার করা হয়। তাহলে ওই তাপমাত্রা ব্যবহার করার কারণে ওই পদার্থটা বাষ্পে পরিণত হয়ে যায়। দেন ঘনীভবনে কি করা হয়, ঘনীভবনে ওই বাষ্পকে কি করা হয় স্যার, ঠান্ডা করা হয়। ওই বাষ্পটাকে কি করা হয়, ঠান্ডা করা হয়। তাহলে এই যে তুমি একটা পদার্থের মিশ্রণ থেকে জাস্ট স্ফুটনাঙ্ককে নির্ভর করে বা স্ফুটনাঙ্কের উপর নির্ভর করে তুমি পদার্থ দুইটাকে যে আলাদা করে ফেললা, এটাই হচ্ছে পাতন।
এইটাই হচ্ছে স্যার পাতন। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। আবার একবার বলতেছি, দুইটা লবণ মানে দুইটা পাত্রে দুইটা দ্রবণের মিশ্রণে মিক্সচার মানে খাবার লবণের মধ্যে পানি মিশালে তো মিশে যাবে। সেই দ্রবণটাকে এখানে 110°C তাপমাত্রায় হিট দিছি। তো হিট দেওয়া মানে কি, এখানে পানি যেটা থাকবে সেটা স্ফুটনাঙ্ক যেহেতু 100°C, সুন্দর মতো এটা ফুটতে থাকবে, বাষ্পে পরিণত হতে থাকবে। আর খাবার লবণের স্ফুটনাঙ্ক যেহেতু 1465°C, এটা এখানে লিকুইড আকারে থেকে যাবে। দেন এই বাষ্পটা, এখানে যে জলীয় বাষ্পটা পাইতেছি, সেই জলীয় বাষ্পটা শীতকের মাধ্যমে ঠান্ডা করে সুন্দর মতো আমি এখানে তরল পানিতে রূপান্তর করতেছি। তাহলে এই শীতকটা কি করে, এই শীতকটা বাষ্পটাকে কি করে, ঠান্ডা করে, বাষ্পকে ঠান্ডা করে। এই হচ্ছে এখানে কথাবার্তা। আশা করি বুঝাইতে পারছি। খুব সহজ জিনিস, সিম্পল ভাবে জাস্ট তুমি ঠান্ডা মাথায়, যদি মাথায় ঢুকতে প্রবলেম হয় এটাকে আরেকবার রিওয়াইন্ড করবা, দেখবা বুঝবা। তারপর যদি না বুঝো, এই যে আমাদের কমেন্ট সেকশন আছে, সেখানে কমেন্ট করো, আমি তোমাকে সেখানে রিপ্লাই দিব। ঠিক আছে? স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় জাস্ট এটা পড়বা। এরপর আসো, এরপর কি, এরপর হচ্ছে ঊর্ধ্বপাতন। এরপর হচ্ছে ঊর্ধ্বপাতন। এখান থেকে স্যার ঊর্ধ্বপাতন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে কি হয়, এই প্রক্রিয়াতে যখন তুমি একটা কঠিন পদার্থকে তাপ দিবা, নর্মালি কঠিন পদার্থকে তাপ দিলে কি হয়, তরল হয়, তারপরে কি হয়, গ্যাস হয়। কিন্তু এটা হচ্ছে এমন এক টাইপের প্রক্রিয়া, যেই প্রক্রিয়াতে তুমি একটা কঠিন পদার্থ যখন নিবা, সেই কঠিন পদার্থটাকে যখন তুমি তাপ দিবা, তাপ দিবা, তাহলে ধরো এখানে তাপ দিলা, তাহলে তাপ দিলে কি হবে, এখানে তাপ দিলে এই কঠিন পদার্থটা সুন্দর মতো কিসে পরিণত হয়ে যাবে স্যার, ডিরেক্টলি বাষ্পে পরিণত হবে, ডিরেক্টলি বাষ্পীয় পদার্থতে পরিণত হবে। তাহলে এই যে বাষ্পীয় পদার্থে পরিণত হইল, ওর কি কোনো তরল ফেজ পাইলা না। এটাই হচ্ছে ঊর্ধ্বপাতন। মানে একটা কঠিন বস্তুকে তাপ দিবা, এটা সরাসরি গ্যাসে পরিণত হবে। এটার কোনো কি নেই, এটার কোনো তরল অবস্থা নাই। তাহলে এগুলো কি, এই ফেনোমেনাটা বা এই যে তুমি এই যে মানে ইয়েটা দেখতেছো, এই যে প্রক্রিয়াটা দেখতেছো, বা এই যে অবস্থাটা দেখতেছো, এটা কি সবাই দেখাবে না? সবাই দেখাবে না। কারা দেখাবে, আসো দেখে। কারা দেখাবে, তারা হচ্ছে এখানে তোমাদের বইতে কিছু স্পেসিফিক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমার পরীক্ষাতে আসবে। যেমন হচ্ছে দেখো, নিশাতল, এইটার যৌগের সংকেতটা কি, অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাতল। হ্যাঁ, তারপরে আর কি আছে, তারপরে আছে হচ্ছে কর্পূর। কর্পূরের সংকেত কি, কর্পূরের সংকেত হচ্ছে C10H16O। ন্যাপথালিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এটার সংকেত কি, C10H8। হ্যাঁ, তারপর কঠিন কার্বন ডাই অক্সাইড, এটার আরেকটা নাম আছে ড্রাই আইস বলে এটাকে। তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইড CO2S, তাই তো। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটার সংকেত কি, এটার সংকেত হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা। ঠিক আছে, তারপর দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে আয়োডিন। এটা হচ্ছে কি, আয়োডিন। তাহলে এইগুলো হচ্ছে তোমাদেরকে মুখস্থ রাখা লাগবে। এগুলো কি রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে। এগুলো মুখস্থ রাখা লাগবে। এই সংকেতগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, বলে দিলাম, একদম শিওর। তুমি দেখে নিও, মিলে নিও, দেখবে এগুলো পরীক্ষাতে আসতেছে। তখন তোমাকে এগুলো মুখস্থ রাখতে হবে যে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, তখন তোমাকে এই যে এগুলোর মধ্যেই থাকবে। নিশাদল থাকলে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। কঠিন কার্বন ডাই অক্সাইড, এটাকে ড্রাই আইস বলা হয়। অ্যালুমিনিয়াম
সরি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড, এই যে এইটা কঠিন কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ন্যাপথালিন, কর্পূর, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো এগুলো স্যার, এগুলো হচ্ছে মুখস্থ করবা, এগুলো হচ্ছে মুখস্থ করবা। কোথায় আসবে, কোথায় আসবে? এগুলো স্যার এমসিকিউতে আসবে, আমি বললাম এমসিকিউতে আসবে। হ্যাঁ, এগুলো এমসিকিউতে আসবে। তারপরে তারপরে দেখো, তারপরে এই যে এখানে কিছু গলনাঙ্ক, এই যে কিছু টেম্পারেচার লিখে দিছি না, এই যে এটা, এই যে এটা, এইগুলো তোমার এমসিকিউতে আসবে। ঠিক আছে, এগুলো খুব সুন্দর মতো জাস্ট এখন রিডিং করে ফেলবা। আমার মনে হয় না এখানে আর তেমন কিছু বোঝানোর মতো আছে তোমার। এই যে ঊর্ধ্বপাতন বলে ফেললাম, তাহলে ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে এটা তরলে রূপান্তরিত না হয়ে খুব সুন্দর মতো কিসে রূপান্তরিত হয়ে যায় বলতো? ডিরেক্টলি বাষ্পে রূপান্তর হয়ে যায়। এই যে এখানে একটা চিত্র দেখতে পারতেছো, এই চিত্রটা দেখলে আশা করি বুঝতে পারতেছো। এই যে কঠিন, কঠিন থেকে গ্যাস, আবার যদি এটাকে ঠান্ডা করো তাহলে গ্যাস থেকে ডিরেক্টলি সলিড। ঠিক আছে, এটার কোনো তরল অবস্থা পাবা না, এটার কোনো কি পাবা না? তরল অবস্থা পাবা না। এবং ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কারা কারা? এই যেগুলো, এগুলো জাস্ট একটু পরে ফেললেই দেখবা বাকি সবগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছে। এই তো তোমার চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ। এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের অংশগুলো। তাহলে এই চ্যাপ্টারে নতুন আমরা কি কি শিখলাম? এই চ্যাপ্টারে আমরা শিখলাম হচ্ছে পদার্থের অবস্থা সম্পর্কে শিখলাম। পদার্থের 3টা অবস্থা তোমাদের বইয়ে আছে, বাট অ্যাকচুয়ালি 5টা অবস্থা। সেই নতুন 2টা অবস্থার ছোটখাটো আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি, অত ডিটেল কথা বলিনি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য, গ্যাসীয় পদার্থের কিছু বৈশিষ্ট্য, তরল পদার্থের কিছু বৈশিষ্ট্য, এগুলো পড়লাম। দেন হচ্ছে আমরা কণার গতিতত্ত্ব পড়লাম। তারপর আমরা কি দেখলাম? ব্যাপন, তারপর হচ্ছে নিঃসরণ। দেন হচ্ছে আমরা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর হচ্ছে তাপমাত্রা মানে তাপ প্রদানের কিছু লেখচিত্র দেখলাম। এন্ড দেন ফাইনালি পাতন আর ঊর্ধ্বপাতন দেখে চ্যাপ্টারটা শেষ করলাম। তো এই চ্যাপ্টারে আমার মনে হয় না এই ক্লাস দেখার পর তোমাদের আর কোনো সমস্যা হবে। তোমরা সুন্দর মতো ক্লাসটা করবা, সুন্দর মতো ক্লাসটা নোট করবা, নোট করে ডিসকাশন গ্রুপে সাবমিট করবা, এবং সাবমিট করে আমাকে মেনশন করবা যে আমি তাহলে ওখানে দেখে দিব যে তোমাদের আসলে কোনো জায়গাতে কোনো ত্রুটি আছে কিনা। কথা বুঝতে পারলাম? এরপর বাকিটা হচ্ছে তোমাদের কাজ। যা পড়াইলাম এই পড়ানোর পর তোমাদের বাসায় অবশ্যই গাইড আছে, সাপ্লিমেন্ট আছে, নিউটন হোক, যা মন চায় তাই হোক, ফানজিরি, যা কিছু হোক, যে কোনো একটা গাইডের বোর্ড কোশ্চেনগুলো এখন তোমরা নিজেরা খুলে দেখো। দেখো একটা জিনিসও আমার এই পড়ানোর বাইরে থাকবে না। ঠিক আছে, তো আজকে এই জায়গাতেই এখানেই শেষ করতেছি। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আমি শাওন। ঠিক আছে, টাটা।